আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও জুলাই হত্যাকাণ্ডের সহযোগী আমলাদের জন্য হচ্ছে বিশেষ কারাগার, কঠোর নজরদারিতে রাখতে ব্যবস্থা। ২৪-এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। সরকারি বাধা গোজার ঠাঁই পেয়ে খুশি ৪ জেলার ক্ষতিগ্রস্তরা। করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারে, বললেন ব্যারিস্টার কায়সার কামাল। রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শের তাগিদ। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন। আপিল বিভাগের রায়, সুবিধাভোগী ১৫ লাখ। যাত্রাবাড়ি ও ভাটারা থানার হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল সালমান ও সাবেক আইজিপি মামুন, নেওয়া হলো কারাগারে। জাটকা রক্ষায় ২ মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু মাছ ধরা, প্রস্তুত জেলেরা, অভিযান সফল বলছে মৎস্য বিভাগ। এবং ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা ভারতের, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি পাক তথ্যমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। গণহত্যার মামলায় গ্রেফতার পতিত আওয়ামী সরকারের মন্ত্রী এমপি ও দুর্নীতিগ্রস্ত আমলাদের বিশেষ নজরদারিতে রাখতে আনা হচ্ছে এক ছাদের নিচে। ফ্যাসিস্ট সরকারের সহযোগিতার জন্য ২ বছরের জন্য প্রস্তুত হচ্ছে বিশেষ কারাগার, যেখানে থাকবেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, আমলা সহ জুলাই হত্যাকাণ্ডের সহযোগীরা। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে কারা মহাপরিদর্শক। সাবিনা মজুমদারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাগারে পতিত আওয়ামী সরকারের প্রায় ৩০০ জন মন্ত্রী, এমপি, পুলিশ সদস্য সহ বিভিন্ন দলের নেতাকর্মী। দেশের ৬৮টি কারাগারে আটক আছেন তারা। তাদের মধ্যে ডিভিশনপ্রাপ্ত আসামিদের জন্যই বিশেষ কারাগার করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সাধারণ বন্দীদের থেকে আলাদা করে তাদের এক ছাদের নিচে রাখা হবে। কঠোর নজরদারির জন্যই বিশেষ এ কারাগার চালুর কথা জানান কারা মহাপরিদর্শক। সকল দিক বিবেচনা করে আমরা মনে হয়েছে এই মুহূর্তে আমাদের কেরানীগঞ্জে যে ধারণ ক্ষমতা আছে বন্দী পুরুষ কারাগারে, যেখানে ওইখানে যে ধারণ ক্ষমতা অলমোস্ট ডাবলের চেয়ে বেশি বন্দী ওইখানে আছে এবং এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সকল দিক বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে ওইখানে আমাদের একটা কারাগার স্থাপন প্রয়োজন, এই ক্যাপাসিটি বর্ধিত ক্যাপাসিটি বন্দিতে রাখার জন্য। কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারীদের জন্য সংরক্ষিত করে ২০২০ সালে উদ্বোধন করেছিল বিগত সরকার। তবে তা চালু না হয় সংস্কার করে বিশেষ কারাগারে রূপান্তর করা হচ্ছে। কেরানীগঞ্জে আপনারা জানেন আমাদের একটা জেল অলরেডি তৈরি ছিল, যেটা হচ্ছে মহিলা কারাগার হিসাবে, কেন্দ্রীয় কারাগার হিসাবে ওইখানে স্থাপন করা হয়েছিল এবং অনুমোদন প্রাপ্ত, বাট আমরা জনবল সংকটের কারণে চালু করতে পারিনি। আগামী মাসে এই কারাগার চালুর কথাও জানান তিনি। পুরোটাই চালু করার জন্য প্রস্তুতিমূলক কাজ করছে এই মুহূর্তে। আমাদের প্রস্তুতি চলছে পূর্ণদমে এবং এটা শেষ করে আমরা টার্গেট করছি যে অ্যাটলিস্ট 15 অথবা 15 তারিখ অথবা 20 তারিখ নাগাদ আমরা মে মাসের এটা চালু করতে পারবো। ইতিমধ্যেই কারাগার সংস্কারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে জনবল, জেলার ও জেল সুপার। মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। জুলাই আগস্ট গণহত্যায় আওয়ামী লীগের যে মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা যারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছেন কারাগারে, তাদেরকে ২ বছরের জন্য আনা হবে এই কারাগারে। দেয়া হবে বিধি মোতাবেক সুযোগ সুবিধা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘর বিতরণ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ঘর হস্তান্তর করা হয়। এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা থেকে উপকারভোগীদের ভার্চুয়ালি চাবি হস্তান্তর করা হয়। প্রতিটি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারসমূহের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্ট জীবন যাপন করেছেন। দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা, আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল। সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামলে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। কোনো দেশকে বিশেষ করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার
অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। রোহিঙ্গাদের মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রশ্নের জবাবে আইনজীবী জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শীঘ্রই লন্ডন থেকে দেশে ফিরবেন তিনি। রাষ্ট্রের মালিক জনগণ, সংবিধানের 7 আর্টিকেলে বলে দেয়া আছে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে পার্লামেন্ট যদি হতো, সেই পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল থাকবে যে সরকার, তারা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারেন। এই সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার আইনগতভাবে, সাংবিধানিকভাবে ওনাদের এখতিয়ার নেই। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় 15 লাখ কর্মকর্তা কর্মচারীরা এ সুবিধা পাবেন। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ক্ষুব্ধ চাকরিজীবীদের এ চক্রান্ত সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছিলেন হাইকোর্ট। জুলাই আগস্টের অভ্যুত্থানে আলাদা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে যাত্রাবাড়ি থানার রাসেল হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিন, ভাটারা থানার মনির হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিন ও বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরার 3 বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এই 2 জনের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করা হয়েছে। এরপর ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, এ মামলায় খালাস পাওয়ায় আমানুল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে 2007 সালের 6 মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের 21 জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে 13 বছরের ও সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। 2010 সালের 16 আগস্ট হাইকোর্ট সেই আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে 2014 সালের 26 মে আপিল বিভাগ সে রায় বাতিল করে হাইকোর্টকে আপিল মামলাটি পুনঃশুনানির নির্দেশ দেন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন রায় দিয়েছে, সে রায় আমানকে যে সাজা দেওয়া হয়েছে সে সাজা বাতিল করেছে, তার স্ত্রীকে সাজা দেওয়া সে বাতিল করেছে, যেটা আজকে রায়ের ফলে আমার রাজনীতি আর কোনো রাজনীতি নির্বাচন করতে কোনো বার হলো না। 2001 সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে আগামী 8 মে রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। 2014 সালের 23 জুন বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আসামিরা ন্যায় বিচার পাবেন আশা আইনজীবী শিশির মনিরের। এই মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ নেই, সাজা দিতে হবে, তাই সাজা দেওয়া হয়েছে। ফলে আমরা আশা করব
যে আগামী 8 তারিখে মাননীয় হাইকোর্ট বিভাগ রায়ের জন্য নির্ধারণ করেছেন। সকলকেই আমাদের আসামি যারা আছেন বিশেষ করে তাদেরকে বেকসুর খালাস দিবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। মে মাসের প্রথম সপ্তাহে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রপাতে প্রাণহানি বাড়ার শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ সময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ তাদের। প্রাণহানি কমাতে এ বিষয়ক জনসচেতনতার উপরে জোর দেন আবহাওয়াবিদরা। ফাহিম ইউসুফের রিপোর্ট। গেল সোমবার দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে উল্লেখযোগ্য হারে হয় বজ্রপাতও। এতে প্রাণ যায় অন্তত 16 জনের। দেশে প্রতি বছর বজ্রপাত প্রবণ এলাকা বাড়ার পাশাপাশি বজ্রঝড়ের সংখ্যাও বাড়ছে। বজ্রপাতে মৃত্যু রোধে আবহাওয়াবিদরা জোর দিচ্ছেন সম্মিলিত সচেতনতায়। বজ্রধ্বনি শুনবেন যখন, ঘরে যাবেন তখন। এ প্রতিবাদে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তারা। বজ্রধ্বনি শুনবেন যখনই, ঘরে যাবেন তখন, এইটাকে মেনে নিতে হবে। 2 নম্বরে খোলা মাঠে থাকা যাবে না। 3 নম্বরে বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না। 4 নম্বরে জলাধারে থাকলে ইমিডিয়েটলি জলাধার থেকে উঠে ঘরের মধ্যে অবস্থান করতে হবে। বজ্রঝড়ের পূর্বাভাস অল্প সময় আগে পাওয়ায় বজ্রপাত এড়াতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ সময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে। মে মাসের প্রথম সপ্তাহে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত দেওয়ার পূর্বাভাস দেয়া হয়। এইবার মে মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে। এই লঘুচাপগুলোর মধ্যে কোনোটি নিম্নচাপে রূপ নিতে পারে অথবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। দিনে 4 বার অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন এলাকায় এবং কোন জেলার উপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে তা উল্লেখপূর্বক আমরা অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তা দিয়ে থাকি। এছাড়া মে মাসের মাঝামাঝি সময়ে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে বলেও পূর্বাভাস দেন এ আবহাওয়াবিদ। মে মাসেও আমরা আশঙ্কা করছি যে আমরা তাপপ্রবাহ পাবো, কখনো কখনো মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহরও অতীত রেকর্ড এই মে মাসেই রয়েছে। বিশেষজ্ঞদের মতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের পাশাপাশি আবহাওয়া সম্পর্কে জনসচেতনতাই পারে বজ্রপাতে প্রাণহানি কমাতে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা। নদীতে নামতে এরই মধ্যে জাল, ট্রলার সহ মাছ ধরার সব সরঞ্জাম প্রস্তুত করেছে জেলার প্রায় 50,000 জেলে। মৎস্য কর্মকর্তাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার জাটকা রক্ষা অভিযান সফল হয়েছে। এতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে দাবি তাদের। সহকর্মী শরীফ আহমেদের তথ্যচিত্রে সালমা জানের রিপোর্ট। সারিবদ্ধ জাল আর নৌকা নিয়ে মাছ ধরতে নদী পাড়ে প্রস্তুত জেলেরা। জাটকা রক্ষায় বুধবার মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। তাই চাঁদপুরের মতলব উত্তরের 60 নল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা জুড়ে মাছ শিকারে অধীর আগ্রহে মৎস্যজীবীরা। অনেক জেলে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। ট্রলারগুলো নদীর তীরে নামানো সহ ট্রলারে জাল ভরছেন কেউ কেউ, আবার কোনো ট্রলার মালিক মাঝি মাল্লা প্রস্তুত করছেন। নিষেধাজ্ঞার সময় শেষ হতেই নদীতে নৌকা ভাসাবে তারা। রূপালী ইলিশের শহর চাঁদপুরের মাছঘাটগুলো আবারও সরব হয়ে উঠবে, তাই উৎসবের আমেজ বইছে জেলে পরিবারগুলোতে। আমরা অভিযান শেষ, এখন জাল ভরবো, এখন নদীতে নামো। ওলা বাঘের নির্ভর ইলিশ মাছ নদীতে আছে না আছে বলতে পারি না, ওলা বাইলে বোঝা দেবে আল্লাহ কিরকম দেয়। তবে এখন মানুষের 2 মাসে খুব কষ্টে চলছে। চাল দিচ্ছে আপনার মোহনা সরকার, একবার দিচ্ছে চাল পাই না। চাইলে আর 2 মাস দেনা করছি, কাজ টাজ করাইছি, দাঁত দানা করে তো চলছি। মানে মাছ অভিযান সবল হয় না, দিকে মাছ পাওয়া যায় না। নামলে তেমন একটা মাছ নাই, তারপরে কি আর মাল্লায় যা মিলে। নৌকা মালামত করতে হয়েছে, জাল মালামত করতে হয়েছে, অনেক টাকা ঋণ হয়ে গেছি। এখন অভিযানের পরে যদি সামনে দিয়ে মাছ না পড়ে তাহলে আমরা খুব বিপদ হয়ে যাবো। আমরা তো আর দেওয়ার না কেউ নাই।
এদিকে জাটকা অভিযান সফল হয় অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা এই মৎস্য কর্মকর্তার। এবার খুব সহায়তা করেছে, এবারে আমাদের জেলেরা এবারে নদীতে নামে নাই বললেই চলে, এবং আমাদের যে আমরা আশা করছি যে এবারে জাটকা আমরা রক্ষা করতে ভালোভাবে সম্মত হয়েছি, এবং এই জাটকা আগামীতে এই বড় ইলিশে রূপান্তরিত হবে। আমরা আশা করছি যে জেলেরা আগামীতে এই বড় ইলিশ পাবে এবং আমরা ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। জাটকা রক্ষায় 1 মার্চ থেকে শুরু হওয়া মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এতে মাছ শিকার করে ধার দেনা পরিশোধের স্বপ্ন দেখছেন জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।